নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের ইংরেজি বই থেকে চতুর্থ অধ্যায় টোনস ইন স্টেটমেন্টস থেকে দুইটি অ্যাক্টিভিটি আলোচনা করতে যাচ্ছি। প্রথম অ্যাক্টিভিটিটি হলো 4.2.2। প্রথমে জেনে নেই আমাদের জন্য কি নির্দেশনা দেয়া আছে। Now look at the matching in activity 4.2.1 and discuss the following questions in pairs or groups. Later share your answers with the class. Activity 4.2.1 এ দেয়া ম্যাচিং অ্যাক্টিভিটিটি দেখো এবং জোড়ায় বা দলে নিচের প্রশ্নগুলো আলোচনা করো, পরে শ্রেণীতে তোমার উত্তরগুলো শেয়ার করো। এক কথায় আমরা 4.2.1 যে ম্যাচিংগুলো অ্যাক্টিভিটি ছিল যেগুলো করেছি আমরা একটু দেখে নিই কী ছিল। এটি হচ্ছে আমাদের 4.2.1 এর ম্যাচিংয়ের যে অ্যাক্টিভিটিগুলো আছে। এখানে আমরা একটু মনে করে নিচ্ছি, এই যে সেটা হচ্ছে ম্যাচিং। যেমন এখানে ছিল হচ্ছে দ্য ফ্লাপি হোয়াইট ক্লাউডস ফ্লোটেড ইন দ্য ব্রাইট ব্লু স্কাই, এটা হচ্ছে ডেসক্রিপটিভ। এভরি মিস্টেক ইজ an opportunity to learn and grow, এটা হচ্ছে ইন্সপিরেশনাল। I wonder why some plants have different colored flowers, এটা হচ্ছে curious. Joining a club or extracurricular activity can help you develop new skills and make friends, এটা হচ্ছে persuasive. এরপরে when I think about my favorite hobby it brings me joy and helps me relax, এটা হচ্ছে reflective. তো কোন স্টেটমেন্টটা হচ্ছে ডিসক্রিপটিভ, কোনটি ইন্সপিরেশনাল, কোনটি কিউরিয়াস, কোনটি হচ্ছে পারসুয়েসিভ, কোনটি হচ্ছে রিফ্লেকটিভ, সেটা সেন্টেন্সের ফিলিংস এবং ইমোশন আমাদের বুঝে নিতে হবে। তো এটি বোঝার জন্য অবশ্যই ভিডিওটি ভালো করে দেখবে। এখন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। এখানে কিছু প্রশ্ন দেয়া আছে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা লিখব হচ্ছে ম্যাচিং থেকে যা জ্ঞান অর্জন করছি সেই জ্ঞান অর্জনের সাপেক্ষে আমরা লিখব। এখানে প্রথম প্রশ্নটা রয়েছে, এভরি স্টেটমেন্ট হ্যাজ ইটস ওন টোন, ডু ইউ অ্যাগ্রি, ইফ ইয়েস হোয়াই। যে প্রত্যেকটা বিবৃতির নিজস্ব টোন আছে, তুমি কি এটাতে একমত? যদি ইয়েস হয় তাহলে কেন তুমি একমত সেটা ব্যাখ্যা করতে হবে। এর উত্তরটা আমি প্রস্তুত করেছি এইভাবে, ইয়েস I agree that every statement has its own tone because if anybody else expresses his or her tone, of course he or she expresses his or her tone with a particular feeling or emotion. বলা হচ্ছে হ্যাঁ, আমি রাজি যে প্রত্যেকটা বিবৃতি একটা নিজস্ব কি আছে, টোন আছে। কারণ কেউ যদি তার নিজের টোনটি প্রকাশ করে অবশ্যই একটা নির্দিষ্ট আবেগ বা অনুভূতি দিয়ে তার সে নিজস্ব টোনটি প্রকাশ করে। বি নাম্বার কোয়েশ্চেন, ডু ইউ থিঙ্ক অথর্স কনভে দেয়ার ওন মুডস অর ফিলিংস থ্রু দেয়ার রাইটিংস? যে তুমি কি মনে করো লেখকেরা তাদের লেখার মধ্য দিয়ে তাদের নিজস্ব ভাব এবং অনুভূতি ধারণ করে বা প্রকাশ করে? এক্সপ্লেইন ইউর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল, একটি উদাহরণের সাহায্যে তোমার উত্তরটি ব্যাখ্যা করো। ইয়েস, আই থিঙ্ক অথর্স কনভে দেয়ার ওন মুডস অর ফিলিংস থ্রু দেয়ার রাইটিংস। হ্যাঁ, আমি মনে করি লেখকেরা তাদের লেখনির মাধ্যমে তাদের নিজস্ব ভাব বা অনুভূতি ব্যক্ত করে। বিকজ an author can never write a piece of literature or anything else on a specific subject without engaging his or her own feelings and emotions that are sometimes considered to be the driving force of his or her writing. কারণ একজন লেখক কখনোই একটা সাহিত্য অথবা নির্দিষ্ট কোনো বিষয়ের উপর কোনো কিছু লিখতে পারে না তার নিজস্ব অনুভূতি এবং ভাবাবেগকে অন্তর্ভুক্ত করা ছাড়া। কখনোই সাহিত্য বা কোনো বিষয়ের উপর লিখতে পারে না, যেগুলি
মাঝে মাঝে তার লেখার প্রধান চালিকা শক্তি হিসেবে বিবেচনা করা হয়। এরপরে সি নাম্বার কোয়েশ্চেন, while doing the activity, how do you identify the writer's mood or feelings in the statements? কর্মকাণ্ড করার সময় তুমি আসলে কিভাবে বিবৃতিতে অর্থাৎ বক্তৃতায় লেখকের ভাব এবং অনুভূতিটা চিহ্নিত করবে? অ্যান্সার হলো, while doing the activity we can identify the writer's mood or feelings in the statements just seeing the special use of some words or phrases that are used to state his or her own feelings and emotions. কর্মকাণ্ড করার সময় আমরা লেখকের ভাব এবং অনুভূতি বিবৃতির মধ্যে প্রকাশ করতে পারি কি দেখে? শুধুমাত্র স্পেশাল কিছু শব্দ বা শব্দগুচ্ছের বিশেষ ব্যবহার দেখে, যেগুলি তার লেখকদের অর্থাৎ যে লিখছে তার নিজস্ব অনুভূতি এবং ভাবাবেগকে প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। ডি নাম্বার কোয়েশ্চেন্স, have you ever experienced the tone of the writer while reading any text or literary works? বলা হচ্ছে যে তোমার কোনো টেক্সট বা সাহিত্যের কোনো কিছু লেখার সময় রাইটারদের টোন সম্পর্কে তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? ইফ ইয়েস, ডিসক্রাইব উইথ অ্যান এক্সাম্পল হাউ ইউ নো দ্য রাইটার্স টোন। যদি হ্যাঁ হয় তাহলে তুমি কিভাবে লেখকদের টোনগুলো চিহ্নিত করেছো সেই সম্পর্কে একটা এক্সাম্পলের মাধ্যমে বর্ণনা করো। আমি যেভাবে উত্তরটা প্রস্তুত করেছি সেটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। Yes, I have experienced the tone of the writer while reading any text or literary work. হ্যাঁ, আমি কোনো টেক্সট বা সাহিত্যের কোনো কাজ পড়ার সময় আমি লেখকদের টোন সম্পর্কে জেনেছি। For example, when it is said, you say, my love is as pure as flower. উদাহরণস্বরূপ যখন এটা বলা হয় যে তুমি যেমন বলেছো যে আমার ভালোবাসাটা হচ্ছে ফুলের মতো পবিত্র। হিয়ার দ্য ফ্লাওয়ার পজিটিভলি ডিসক্রাইবস লাভ টুয়ার্ডস এনিবডি এলস। এখানে ফুলটাকে আসলে পজিটিভলি কারোর প্রতি ভালোবাসাটাকে বর্ণনা করা হয়েছে। তাহলে 4টি প্রশ্ন তো আমরা শেষ করলাম। আমরা যাচ্ছি পরবর্তী অ্যাক্টিভিটিতে। প্রথমে জেনে নিই আমাদের জন্য কী নির্দেশনা দেওয়া আছে। দেওয়া আছে, read the following note to know how a text reflects the author's feelings, emotions and moods towards a particular character or situation. একটি টেক্সট কিভাবে একটি নির্দিষ্ট চরিত্র বা পরিস্থিতির প্রতি লেখকের অনুভূতি, আবেগ এবং মুডসকে প্রতিফলিত করে তা জানতে নিচের নোটটি পড়ো। আমাদের নিচের নোটটি খুব ভালো করে বুঝতে হবে, তাহলে পরবর্তী প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য সুবিধা হবে। নোট অন টোনালিটি অফ আ টেক্সট। একটা টেক্সটের টোনালিটি অর্থাৎ ভাব অনুভূতি, ভাবাবেগের উপরে একটা নোট এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখন পড়ছি। টোন ইজ আ লিটারি ডিভাইস ইউজ টু রিফ্লেক্ট দ্য রাইটার্স অ্যাটিটিউড টুয়ার্ডস এ ক্যারেক্টার, সিচুয়েশন অর দ্য সাবজেক্ট ম্যাটার অফ আ টেক্সট। টোন হচ্ছে একটা সাহিত্যিক কলাকৌশল যা কোনো চরিত্র, পরিস্থিতি, একটা টেক্সটের বিষয় বস্তুকে প্রতিফলিত করার একটা সাহিত্যিক কৌশল। It helps to make a relationship between the writer and the readers that influences the readers to have a particular attitude and feelings towards a certain character, situation or text. এটা আসলে লেখক এবং পাঠকদের মধ্যে একটা সম্পর্ক তৈরিতে সাহায্য করে, যা পাঠকদের ইনফ্লুয়েন্স করে অর্থাৎ প্রভাবিত করে
একটা নির্দিষ্ট চরিত্রের প্রতি, পরিস্থিতির প্রতি বা টেক্সটের প্রতি একটা নির্দিষ্ট মনোভাব এবং অনুভূতি অর্জনে পাঠকদের অনুপ্রাণিত করে। At the same time, it guides the readers not to take any unfair tone to any character or text. একই সময়ে এটা পাঠকদের পরিচালিত করে নট টু টেক আনফেয়ার টোন, অর্থাৎ একটা অসুন্দর বা ইলিগাল একটা টোন গ্রহণ না করার জন্য কোনো চরিত্র বা টেক্সটের প্রতি। ইট ইজ ট্রু দ্যাট sometimes the tone may reflect the writer's personal attitude or opinion, but it is less about what the writer feels and more about how that the writer wants the reader to feel. এটা সত্য যে মাঝে মধ্যে টোনগুলো লেখকদের ব্যক্তিগত মনোভাব এবং মতকে প্রতিফলিত করে, কিন্তু এটা আসলে কম হয় যখন লেখক যা অনুভব করে, যা অধিক অনুভব করে, লেখকেরা পাঠকদের যেভাবে অনুভব করাতে চায় সেই সম্পর্কে লেখক কম অনুভব করে। So, to have a better understanding of any text, it is important to understand the tone of the text. কাজেই একটা টেক্সট ভালো করে বোঝার জন্য টেক্সটের টোন বোঝাটা গুরুত্বপূর্ণ। এরপর যেটা বলা হচ্ছে, দ্য টোন অফ এ পিস অফ রাইটিং is like the tone of your voice when you speak or your body language around another person. লেখার অর্থাৎ একটা লেখার যে টোন সেটা কিন্তু তোমার কণ্ঠের টোনের মতোই। যখন তুমি কথা বলো অথবা তোমার বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ অন্যান্য ব্যক্তির মতো যে তোমার যে বডি ল্যাঙ্গুয়েজ সেটার মতোই কিন্তু তোমার লেখার যে টোন, তোমার ভয়েসের যে টোন এবং কারোর সাথে যখন তুমি কথা বলার যে টোনটা ঠিক যেই রকম তোমার লেখার টোনটাও ঠিক সেই রকম। ইফ ইউ want to make people laugh, you may have a light and funny tone of your voice, which must be the opposite when you will deliver a piece of serious information. তুমি যদি চাও যে তুমি মানুষকে হাসাবে, তখন তোমার ভয়েসের টোনের মধ্যে সেরকম একটা ফানি টোন অর্থাৎ মজাদার টোন তোমাকে নিয়ে আসতে হবে, হালকা করে হলেও, যা সবটি বিপরীত হবে যখন তুমি কোনো সিরিয়াস কোনো তথ্য দেবে, তখন কিন্তু তুমি সেরকম ফানি টোনটা নিয়ে আসতে পারবে না। সো বিফোর টকিং অর রাইটিং ইউ হ্যাভ টু সেট ইউর টোন। তাই কথা বলার পূর্বে বা লেখার পূর্বে প্রথমে তোমার টোনটাকে সেট করতে হবে যে তুমি কোন টোনে কথা বলতে চাও এবং কোন টোনে তুমি লিখতে চাও। এরপর যেটা আছে, রাইটার্স ইউজ সেভারাল টেকনিক্স টু কনভে টোন, যে লেখক আসলে টোন যেটা রয়েছে এই টোনটাকে ব্যবহার করার জন্য কিছু বিশেষ কৌশল অবলম্বন করে থাকে। যে প্রথমটা হচ্ছে চয়েস অফ ওয়ার্ডস, যেটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ শব্দ চয়ন যেটা বাছাই করা। আন্ডারস্ট্যান্ডিং টোন ইনভলভস পিকিং দ্য রাইট ওয়ার্ডস, যে টোনটা বোঝার জন্য সঠিক শব্দ আসলে বাছাই করতে হবে। অথর্স চুজ ওয়ার্ডস দ্যাট ফিট দ্য টোন দে ওয়ান্ট, লেখকেরা সেই ধরনের শব্দ বাছাই করে যেগুলো তারা চায় এবং যেগুলো টোন তাদের জন্য ফিট হয়, স্বাভাবিক হয়। ফর্মাল রাইটিং ইউজেস বিগ ওয়ার্ডস হোয়াইল ইনফর্মাল রাইটিং ইজ ক্যাজুয়াল, যে ফর্মাল লেখায় কিন্তু বড় বড় শব্দের প্রয়োজন হয়, কিন্তু যেগুলো ইনফর্মাল রাইটিং সেখানে কিন্তু ক্যাজুয়াল শব্দের প্রয়োজন পড়ে, অর্থাৎ ছোটো ছোটো শব্দের প্রয়োজন পড়ে। দিস অ্যাফেক্টস হাউ রিডার্স ফিল অ্যাবাউট দ্য টপিক,
এবং এটা কিন্তু এফেক্ট কিভাবে করে, যখন পাঠকেরা সেই টপিক সম্পর্কে অনুভব করে। এরপর আছে ভয়েস অব দ্য অথর, অর্থাৎ লেখকের কণ্ঠস্বর। দ্য ওয়ে রাইটার টক্স ইজ ইম্পর্টেন্ট টু টোন। লেখক কিভাবে কথা বলছে এটাও কিন্তু টোনের জন্য গুরুত্বপূর্ণ। ইট ইজ লাইক দেয়ার পার্সোনালিটি, হাউ দে সি থিংস অ্যান্ড হাউ দে কানেক্ট উইথ রিডার্স। এটা হচ্ছে ঠিক সেই রকম ব্যক্তিত্বের মতো, যে কিভাবে তারা যে জিনিসগুলোকে দেখছে, কিভাবে তারা পাঠকদের সাথে সংযুক্ত করছে। দে ক্যান সাউন্ড লাইক অ্যান এক্সপার্ট অর এ ফ্রেন্ডলি ফ্রেন্ড। তারা আসলে একজন এক্সপার্টের মতোই অথবা একজন বন্ধুসুলভ বন্ধুর মতোই উচ্চারণ করতে পারে। দে মাইট সাউন্ড থটফুল, স্ট্রং, ফানি অর ইভেন আ বিট মেন। তারা কিন্তু চিন্তাশীল, শক্তিশালী, মজাদার, এমনকি সামান্য একটু তুচ্ছভাবেও শব্দ করতে পারে। দিস মেক্স দ্য টেক্সট ফিল ডিফারেন্ট অ্যান্ড হেল্পস আস আন্ডারস্ট্যান্ড ইট বেটার। তো এটা আসলে এই টেক্সটটিকে একটু আলাদা করে তুলবে, অর্থাৎ আলাদা করে অনুভব করাবে, যেটা আমাদেরকে এটা ভালো করে বোঝার জন্য সাহায্য করবে। এরপরে আছে ফিলিংস, মানে হচ্ছে অনুভূতি। টোনালিটি ক্রিয়েটস ফিলিংস ইন রাইটিং ফ্রম সিরিয়াস টু ফান। টোনালিটি আসলে লেখার মধ্যে যে অনুভূতিটা সৃষ্টি করে, একদম সিরিয়াস কোনো বিষয় থেকে ফান কোনো বিষয় পর্যন্ত। আমরা যখন কোনো সিরিয়াস টপিকস লিখব, সিরিয়াস থেকে শুরু করে ফান পর্যন্ত, অর্থাৎ মজা পর্যন্ত যে টপিকসগুলো আছে, টোনালিটি কিন্তু লেখার মধ্যে সেই অনুভূতিটা সৃষ্টি করে। ইট অ্যাফেক্টস হাউ রিডার্স ফিল। এটা আসলে অ্যাফেক্টস করে, প্রতিক্রিয়া ফেলায়, যে কিভাবে পাঠকেরা অনুভব করে। মুড অ্যান্ড টোন ওয়ার্ক টুগেদার টু সেট দ্য ইমোশনস অফ আ টেক্সট। ভাব এবং টোন এটা একত্রে কিন্তু কাজ করে একটা টেক্সটের ইমোশনকে সেট করার জন্য। টোন শোজ হাউ দ্য রাইটার ফিলস অ্যাবাউট থিংস। টোন আসলে দেখায় কিভাবে লেখক কোনো বস্তু বা কোনো বিষয় সম্পর্কে অনুভব করে। হোয়াইল মুড শোজ হাউ রিডার্স ফিল হোয়েন রিডিং। আর মুড অর্থাৎ যেটা ভাবাবেগ, ভাব যেটা, সেটা দেখায় কিভাবে পাঠকেরা অনুভব করে যখন তারা পড়ে থাকে, যখন তারা পড়ে। টোন ব্রিংস আউট ইমোশনস। টোন আসলে আবেগ থেকে আসে। অ্যান্ড মুড শোজ হাউ উই ফিল। আর মুভ অর্থাৎ ভাবটা দেখায় যে আমরা কীভাবে অনুভব করি। এরপরে হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। ফিগারেটিভ শব্দের অর্থটা কী সেটা আমরা একটু জেনে নিই। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিগারেটিভ? ফিগারেটিভ মানে হচ্ছে গাল ভরা, অলঙ্কারপূর্ণ, আলঙ্কারিক, বিশিষ্ট, লাক্ষণিক, অলঙ্কারবহুল। তো ফিগারেটিভ যদি আমরা মিনিং করি, এই মিনিংটা আমরা খুব শুদ্ধভাবে করতে হবে। সেটা হচ্ছে অলঙ্কারপূর্ণ, অর্থাৎ আলঙ্কারিক, অলঙ্কারবহুল। এটি হচ্ছে আমাদের ফিগারেটিভের এই টেক্সটের মধ্যে আসল অর্থ। ঠিক আছে, তোমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছ হোয়াট ইজ দ্য মিনিং অফ ফিগারেটিভ। তো এখানে যেটা বলা হচ্ছে যে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ তার মানে হচ্ছে অলঙ্কারপূর্ণ ভাষা, অলঙ্কারপূর্ণ ভাষা। ইট ইজ দ্য ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস ইন অ্যান আনইউজুয়াল অ্যান্ড ইমাজিনেটিভ ম্যানার। এটা হচ্ছে শব্দের ব্যবহার, মানে এক আনইউজুয়াল মানে কিছু একটা ইউজুয়াল না, আনট্র্যাডিশনাল, এবং কাল্পনিক পদ্ধতির মধ্যে শব্দ এবং অভিব্যক্তি ব্যবহারটাই হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। এখানে যেটা আছে সিমিলি অ্যান্ড মেটাফোর আর টু গুড এক্সাম্পলস অফ দ্য ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। সিমিলি এবং মেটাফোর এই দুটো হলো ভালো একটা উদাহরণ অলঙ্কারপূর্ণ ভাষার। এ ডিফাইন্ড টোন অ্যালাউস রিডার্স টু কানেক্ট উইথ দ্য রাইটার। একটা ডিফাইন্ড টোন অর্থাৎ
একটা সংজ্ঞায়িত বা একটা যে নির্দিষ্ট টোন, এটা কিন্তু পাঠকদের অনুমতি প্রদান করে লেখকদের সাথে সংযোগ স্থাপনের জন্য। When you read a literary piece, যখন তুমি একটা কোনো সাহিত্য পড়ে থাকো, you may find different tones like cheerful and light-hearted, regretful, humorous, pessimistic, nostalgic, melancholic, joyful, persuasive. যে তুমি যখন কোনো একটা সাহিত্য পড়ে থাকো তখন তুমি কিন্তু ডিফারেন্ট টোন দেখতে পাবে। কীরকম? চিরফুল মানে আনন্দদায়ক, লাইট হার্টেড মানে হালকা, হৃদয় ছুঁয়ে যায় হালকাভাবে, এরকম কোনো বিষয় দেখতে পাবে। রিগ্রেটফুল মানে হচ্ছে অনুতপ্ত কিছু বিষয় দেখতে পাবে। হিউমারাস মানে হাস্যরসাত্মক কিছু বিষয় দেখতে পাবে। পেসিমিস্টিক মানে হচ্ছে দুঃখজনক। নস্টালজিক মানে হচ্ছে যে কাল্পনিক কিছু তুমি দেখতে পাবে। মেলানকলিক মানে বিমর্ষ কিছু দেখতে পাবে। জয়ফুল মানে হচ্ছে আনন্দদায়ক কিছু দেখতে পাবে। পার্সুয়েসিভ মানে হচ্ছে যে প্ররোচনামূলক কিছু দেখতে পাবে। এখানে যে নস্টালজিক শব্দটি একটি ব্যাপক অর্থ রয়েছে, আমরা সেই অর্থটা বোঝার চেষ্টা করি। নস্টালজিকের যে অর্থগুলো রয়েছে আমরা একটু পড়ি। স্বদেশে ফেরার আকুলতা সংক্রান্ত বা গৃহাকুল, স্মৃতি বেদনাতুর, অতীত আর্ত, এটা হচ্ছে নস্টালজিক। অর্থাৎ তোমার অনেকগুলো স্মৃতি আছে এবং এই স্মৃতিগুলো মাঝে মধ্যেই মনে পড়ে এবং তোমাকে কিছুটা বেদনাতুর করে তোলে, তাহলে নস্টালজিক মিনিং হচ্ছে সেরকমই স্মৃতি বেদনাতুর। একটা হচ্ছে অতীত আর্ত, একই কথা, যে তোমার মধ্যে অনেকগুলো স্মৃতি আছে, সেগুলোকে অতীত আর্ত বলা হচ্ছে। আরেকটা মিনিং হচ্ছে স্বদেশে ফেরার আকুলতা সংক্রান্ত। ঠিক আছে? তো স্মৃতি বেদনাতুর, যে যখন তুমি নির্দিষ্ট কিছু একটা সাহিত্য পড়ে থাকবে তখন তুমি এখানে ডিফারেন্ট টোন দেখতে পাবে, যেমন চিরফুল, লাইট হার্টেড, রিগ্রেটফুল, হিউমারাস, পেসিমিস্টিক, নস্টালজিক, মেলানখলিক, জয়ফুল অ্যান্ড পারসুয়েসিভ, এই টোনগুলো দেখতে পাবে। এরপরে যেটা রয়েছে, নাও লেটস নো অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ টোনস দ্যাট ইউ উইল ইউজুয়ালি এক্সপেরিয়েন্স ইন এ টেক্সট। এখন লেটস নো মানে চলো আমরা জেনে নিই যে টোনের বিভিন্ন ধরনের টোন সম্পর্কে, যা তুমি সাধারণত একটা টেক্সটের মধ্যে শিখতে পারবে। প্রথমে আছে ফর্মাল অর ইনফর্মাল টোন। প্রথমটা হচ্ছে ফর্মাল অর ইনফর্মাল টোন। আমরা জেনে নিই এটা আসলে কি। A formal text tone is serious, respectful and professional. একটা ফর্মাল টেক্সট টোনটা হচ্ছে খুব গুরু গম্ভীর, রেসপেক্টফুল সম্মানীয় এবং পেশাদারমূলক। ইট শেয়ার্স ইনফরমেশন ক্লিয়ারলি, এটা আসলে পরিষ্কারভাবে তথ্য ভাগাভাগি করে, অর্থাৎ আদান প্রদান করে, এবং অবজেক্টিভলি মানে উদ্দেশ্যমূলকভাবে এবং পরিষ্কারভাবে এই তথ্যগুলো ভাগাভাগি করে, অর্থাৎ আদান প্রদান করে। ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ প্রিসাইজ অ্যান্ড অর্গানাইজড উইদাউট ক্যাজুয়াল ওয়ার্ডস। যে ফর্মাল যে ভাষাটা সেটা আসলেই খুব প্রেসাইজ, অর্থপূর্ণ এবং সুসংগঠিত, কোনো প্রকার ক্যাজুয়াল ওয়ার্ড ছাড়াই। ইট শোস authority and expertise, and the tone can be neutral, informative, persuasive or instructional. এটা কর্তৃপক্ষকে দেখায়, যারা এক্সপার্ট রয়েছে তাদেরকে দেখায়, এবং টোনগুলো কিন্তু নিউট্রাল হতে পারে, আবার তথ্যমূলক হতে পারে, প্ররোচনামূলক হতে পারে এবং নির্দেশনামূলক হতে পারে। ইট অ্যাভয়েডস পার্সোনাল ইমোশনস, কিন্তু এটা ব্যক্তিগত যে আবেগ সেটাকে এড়িয়ে চলে। দ্য ইনফর্মাল টেক্সট টোন ইজ ফ্রেন্ডলি অ্যান্ড রিল্যাক্সড, ইউজিং এভরিডে ওয়ার্ডস। ইনফর্মাল টেক্সট যে টোন সেটা হয় বন্ধুসুলভ
এবং শিথিল, একটু রিল্যাক্সড হয়, কারণ সেটি নিত্যদিনের শব্দগুলো ব্যবহার করে থাকে। ইট এইমস টু কানেক্ট উইথ রিডার্স লাইক ইন আ কনভারসেশন। একটা কথোপকথনের মতোই এটা কিন্তু পাঠকদের যুক্ত করাই এটা লক্ষ্য। দ্য টোন charges based on relationship, context and feelings like humor, empathy and nostalgia. এখানে বলা হচ্ছে যে টোন পরিবর্তিত হয় সম্পর্কের উপর ভিত্তি করে, কনটেক্সটের উপর ভিত্তি করে এবং অনুভব এবং অনুভূতির উপর ভিত্তি করে, যেমন হচ্ছে হিউমার, রঙ্গরস, সহানুভূতি এবং নস্টালজিয়ার উপর ভিত্তি করে কিন্তু টোনটা পরিবর্তিত হয়। ইনফর্মাল টোন ইজ ক্লিয়ার অ্যান্ড ফ্যামিলিয়ার বাট লেস স্ট্রিক্ট দ্যান দ্য ফর্মাল টোন। ইনফর্মাল টোনটা কিন্তু পরিষ্কার এবং খুবই ফ্যামিলিয়ার, মানে খুবই পরিচিত, সবার কাছে মনে হয়, কিন্তু সেটা হচ্ছে কম স্ট্রিক্ট, মানে কম এর মধ্যে স্ট্রিক্ট আছে ফর্মাল টোনের চেয়ে। এরপরে আছে নন অ্যাসার্টিভ টোন। নন অ্যাসার্টিভ টোনটা কি একটু জেনে নিচ্ছি আমরা। If a text just presents facts and does not use any information or words to convince you, the tone is non-assertive. একটা টেক্সট যেটা কিছু বিষয়কে উপস্থাপন করে এবং কোনো তথ্য বা শব্দকে ব্যবহার করে না তোমাকে প্রচলিত করার জন্য, এই টোনটাই হচ্ছে নন অ্যাসার্টিভ। আই এম সরি ইউ লস্ট ইউর টিকিট, আমি দুঃখিত তুমি তোমার টিকিটটা হারিয়ে ফেলেছো। কাইন্ডলি গেট অফ দ্য বাস, দয়া করে বাস থেকে নেমে যাও, অ্যান্ড গেট অ্যানাদার ওয়ান, এবং অন্য একটা বাসে উঠে যাও। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ আ নন অ্যাসার্টিভ টোন। এইরকমই কিন্তু হচ্ছে নন অ্যাসার্টিভ টোনের একটা উদাহরণ। এরপর হচ্ছে অ্যাসার্টিভ টোন, মানে হোয়াট ইজ অ্যাসার্টিভ টোন। অ্যান্ড if there is no sign of anger and the expression is calm and peaceful, it means the tone is assertive. এবং যদি কোনো রাগে যদি কোনো সাইন না থাকে তাহলে সেই অভিব্যক্তিটি হলো শান্ত এবং শান্তিপূর্ণ। এটা বোঝায় যে টোনটা খুবই অ্যাসার্টিভ। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, আই রিয়েলি লাইক দ্য ওয়ে ইউ টক টু মি, যে আমি আসলে খুব পছন্দ করি তুমি যেভাবে আমার সাথে কথা বলো। আইল থ্যাংক ইউ ফর ইউর ম্যানার্স, তোমার আচরণের জন্য তোমাকে ধন্যবাদ। হিয়ার দ্য টোন ইজ অ্যাসার্টিভ, এখানে টোনটা কিন্তু হচ্ছে অ্যাসার্টিভ। এরপরে আছে অ্যাগ্রেসিভ টোন। শব্দটা শুনেই কিন্তু বুঝতে পারছো, অ্যাগ্রেসিভ শব্দ অর্থ হচ্ছে হিংসাত্মক বা অ্যাগ্রেসিভ টাইপের, যেটা আমরা তো এখানে যেটা বলা হচ্ছে যে Again, if a text attacks another person using words and showing anger, the tone is aggressive. যদি কোনো টেক্সট কাউকে কোনো শব্দ এবং ব্যবহার করে বা রাগ প্রদর্শন করে আক্রমণ করে, তাহলে সেই টোনটা হলো কিন্তু অ্যাগ্রেসিভ, মানে অস্বাভাবিক যেটা। ইউ আর টেরিবল লায়ার ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান অ্যাগ্রেসিভ টোন, যে তুমি একটা মারাত্মক মিথ্যাবাদী, তো এরকম টোনটাই কিন্তু হচ্ছে অ্যাগ্রেসিভ টোনের উদাহরণ। এরপরে আছে টোন অফ ট্রাইমফ্যান্ট। টোন অফ ট্রাইমফ্যান্ট, তো প্রথমে আমরা জেনে নিই ট্রাইমফ্যান্ট শব্দটির অর্থটা কী। ট্রাইমফ্যান্ট শব্দ অর্থ হচ্ছে বিজয়ী, জয়যুক্ত, জয়ী, জয় উল্লেসিত, যেটা সফলকাম, আনন্দ প্রকাশক বা জয় উল্লাসে মত্ত। এটা হচ্ছে ট্রাইমফ্যান্ট শব্দের অর্থ, অর্থাৎ পজিটিভ একটা শব্দ, যে তুমি কোনো কিছু লাভ করেছো সেজন্য তুমি আনন্দ করছো, জয় উল্লাস করছো, জয়যুক্ত করছো, সফলকাম হয়েছো। তো এইটি হচ্ছে ট্রাইমফ্যান্ট শব্দের অর্থ, ঠিক আছে। তো টোন অফ ট্রাইমফ্যান্ট হচ্ছে জয় উল্লাসে একটা টোন, তো সেটা আমরা একটু পড়ে নিচ্ছি। ইফ দ্য রাইটিং শোজ হাউ দ্য মেইন ক্যারেক্টার ওভারকামস ডিফিকাল্টিস টু অ্যাচিভ সাকসেস, দেন দ্য টোন ইজ ট্রাইমফ্যান্ট। যদি কোনো লেখা দেখায় যে কীভাবে প্রধান চরিত্রগুলো তাদের যে সমস্যাগুলো আছে সেগুলো কাটিয়ে ওঠে সফলতা অর্জন করার জন্য, সেই টোনটাই কিন্তু হচ্ছে ট্রাইমফ্যান্ট, অর্থাৎ বিজয় উল্লাস। যে কোনো একটা ক্যারেক্টারের সামনে সমস্যা এসেছে কিন্তু সে এটাকে কাটিয়ে উঠতে পেরেছে, তারপর তার মধ্যে সফলতা এসেছে, তখন স্বাভাবিকভাবে সে বিজয় উল্লাস করবে। এই টোনটাকে হচ্ছে টোন অফ ট্রাইমফ্যান্ট। এরপর হচ্ছে কাম অ্যান্ড থটফুল টোন।
এটা কি আমরা জেনে নেই। দ্য রাইটার্স টোন ইজ calm and thoughtful when he or she invites readers to explore the characters' feelings and thoughts. তো লেখকের টোনটা শান্ত এবং চিন্তাযুক্ত হয় তখনই যখন সে পাঠকদের আমন্ত্রণ করে যে চরিত্রের অনুভব এবং চিন্তা ভাবনাকে এক্সপ্লোর করার জন্য, ব্যাখ্যা করার জন্য, অনুভব করার জন্য যখন আমন্ত্রণ করে তখন সেই টোনটা হয়ে যায় কাম অ্যান্ড থটফুল টোন। এরপর আছে বিটার টোন। বিটার শব্দ অর্থ অবশ্যই ভালো অর্থে এটা ব্যবহার হয়নি, বিটার টোন। তো একটু বলে the tone in the text is bitter when the writer shows how the character is upset and disappointed with the world. তো একটা টেক্সটের মধ্যে টোনটা তখনই বিটার হয়, তখনই তিক্ত হয় যখন লেখক আসলে দেখে যে কিভাবে চরিত্রগুলো আপসেট হয়ে যায়, হতাশ হয়ে যায় এবং পৃথিবীর সাথে হতাশাগ্রস্ত হয়ে পড়ে চরিত্রগুলো, তখন এটা হচ্ছে বিটার টোন। এরপরে হচ্ছে টোন অফ অ্যামেজমেন্ট। আমরা পড়ে নিই হোয়াট ইজ টোন অফ অ্যামেজমেন্ট। Again, the writer carries a tone of amazement as characters discover the magic of a hidden place. আবার লেখা যেগুলো অ্যামেজমেন্ট মানে বিস্ময় তার একটা টোন বহন করে, যেহেতু চরিত্রগুলো একটা সুপ্তায়িত জায়গার ম্যাজিককে আবিষ্কার করে ফেলে, মানে হঠাৎ করে কিছু তাজ্জব জিনিস আবিষ্কার করে থাকে, এটাকে বলা হচ্ছে টোনস অফ অ্যামেজমেন্ট। এরপরে হচ্ছে এক্সাইটেড টোন। আমরা জেনে নিই যে হোয়াট ইজ এক্সাইটেড টোন। এটা হবে কি দ্য রাইটার্স টোন ইজ এক্সাইটেড if he or she shows characters starting an adventurous journey with unknown challenges. রাইটার্স টোন তখনই আসলে এক্সাইটেড হয় যদি সে তার চরিত্রগুলো শুরু করে একটা অ্যাডভেঞ্চার জার্নি দিয়ে এবং আননোন চ্যালেঞ্জ, সে জানে না কোন চ্যালেঞ্জ দিয়ে সে শুরু করেছে, এরকম একটা জার্নি সে শুরু করেছে, তখন সেটা হবে এক্সাইটেড টোন। ইন শর্ট, তাহলে আমরা সংক্ষেপে আসলে বলতে পারি, in short, the tone of a text may be of various kinds and it mostly depends on the word choice of the writer and how the reader perceives it. সংক্ষেপে যদি আমরা বলি যে একটা টেক্সটের টোন আসলে বিভিন্ন প্রকারও হতে পারে, এটি প্রধানত শব্দ চয়নের উপর নির্ভর করে, লেখকদের শব্দ চয়নের উপর নির্ভর করে এবং পাঠকরা এটা কিভাবে অনুধাবন করছে সেটার উপরে নির্ভর করে। পিডিএফ ফাইলটি অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে আমার ডেসক্রিপশন বক্স থেকে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।